প্রথম কথা হলো ডায়াবেটিস হয় কি করে এটা আমরা সহজে জানবো আজকে। কোষের ওভারলোড হয় কেন? বেশি খেলে, বারবার খেলে, অনিয়ম করলে, দুশ্চিন্তা করলে, টেনশন করলে, রাত জাগলে, ব্যায়াম না করলে। সমাজের ডিজাইনটা ছিল আপনাকে রুগী বানানো, তা আপনারা অলরেডি তারা সফল, আপনি রুগী হয়েছেন। আপনি কিন্তু নিজেকে রোগ থেকে বাঁচাতে পারেন না, তার মানে আপনি সমাজের ডিজাইনের বাইরে যাইতে পারেন না। আপনার শরীরের জন্য ফুড যে মেডিসিন, এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন কাড়ি কাড়ি টাকা ওষুধের পিছনে খরচ করবেন। একটা লোক যদি হালাল তৈব খায়, সে যদি ব্যায়াম করে, কায়িক শ্রম করে, সে যদি রোজা রাখে, সে যদি ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকে শেষ করে এবং 3/1 খায়, সে যদি এশার পরে ঘুমায়, ফজরের সময় উঠে নামাজে যায়, মসজিদে যায়, মসজিদ থেকে বেরোয় একটু ঘাসে হাঁটে, রোদ্রে যায়, হ্যাঁ, তো এইভাবে যদি সে চলে, একটা রোগও তার হবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই নিশ্চিন্তে, মানে এখন ধরেন দেশের যে অবস্থা জানেন তো মোটামুটি মানে দোয়া করতে হবে এখন যাতে চিন্তামুক্ত থাকতে পারি, কারণ মানে অবস্থা ভালো না। হ্যাঁ, তো নিশ্চিন্ত থাকার আলাদা দোয়া লাগবে আর কি, যে আমরা যেন চিন্তামুক্ত থাকতে পারি। তা আমরা যেই রোগগুলো নিয়ে আসলে কথা বলি, ওগুলোর ভিতরে চিন্তা, দুশ্চিন্তা একটা বড় বড় ফ্যাক্টর কাজ করে। তো এই চিন্তা মুক্ত থাকার উপায় নিয়ে আজকে ভাবছিলাম কথা বলবো, কারণ এগুলো নিয়ে খুব সাফার করতেছি, দুশ্চিন্তা, হতাশা। হ্যাঁ, যেমন আজকে আপনারা যারা আসছেন তাদের ভিতরে মন খারাপ আছে কার কার? হ্যাঁ, যাক, একজন সত্যি কথা বলছে, আরও অনেকের আছে কিন্তু বললো না আর কি। আচ্ছা, মন ভালো আছে কার কার দেখি হাত তোলেন। তাহলে বাকিদের মন খারাপ আছে ধরে নিতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এছাড়া তো ওরা তো বলবে না, হ্যাঁ, যে মন খারাপ কাউকে বলা যাবে না। তো যাক, এখন আমরা অনেকেই বুঝতে পারি না। তো আজকে আমাদের অবশ্য অনেকে জয়েন করেছে, যেমন জুই পপি জয়েন করেছে, রাহিমা জয়েন করেছে, রুকসানা জানু এরা কমেন্ট করেছে, কারিমুন এরা হচ্ছে সব ফেসবুক থেকে, এবং কিশোর সুলতান উনি হচ্ছে ইউটিউব থেকে, এবং কুকিং মাই লাইফ উনি সালাম দিয়েছেন, উনি চিটাগাং থেকে দেখেন। আমাকে জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তা আপনার নামটা আমাকে বলেন আর কি। হ্যাঁ, কুকিং সালমা, সালমা কি, ও সালমা সুলতান, হিমু, তারপর হচ্ছে আরও অনেকে জয়েন করেছে। তো আসলে ওই ওই ইন্ডিয়া থেকেও জয়েন করেছে, ইউটিউবে অনেকে দেখছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। তো আমরা যদি মন ভালো রাখতে পারি তাহলে আমাদের সুস্থ থাকাটা সহজ হয়ে যায়। কিন্তু মুশকিল হচ্ছে যারা আমরা রুগী তাদের মন এমনিতেই খারাপ থাকে, বুঝতে পারছেন? তো মন খারাপের একটা কারণ হলো আমার রোগ, যেমন ডায়াবেটিস আছে কার কার? তো ডায়াবেটিস উইথ ডিপ্রেশন মানে ডায়াবেটিস যাদের আছে তাদের সাথে ডিপ্রেশন সাধারণত থাকে, ঠিক আছে? তাহলে প্রথম কথা হলো ডায়াবেটিস হয় কি করে এটা আমরা সহজে জানবো আজকে। তো ডায়াবেটিস হয় কি করে বলেন তো? আমরা সহজে বলি যে ধরেন আমরা খাইছি, একটা পাত্র ভরছি, ঠিক আছে? এখন পাত্রটা যদি খালি থাকে, হ্যাঁ, সেখানে আপনি আরও অনেক কিছু ঢোকাতে পারবেন। কিন্তু আমাদের হয় কি, ওই পাত্রগুলো ধরেন কোষ যেগুলো আছে, যেমন লিভারের যে সেলগুলো আছে, তো ধরেন আমি খাচ্ছি, ব্যবহার করছি, সেটা তো ভালো, কিন্তু খাচ্ছি, ব্যবহার করছি না, বার্ন করছি না, তো আস্তে আস্তে এটা চর্বি হিসেবে জমা হয়। তো জমতে জমতে একসময় এমন অবস্থা হয় যে ওখানে আর মানে নতুন করে শক্তি ঢোকানো এরকম অবস্থা থাকে না। এটাকে আমরা বলি ওভারলোড। কি বলি? সেলুলার ওভারলোড। হ্যাঁ, কোষে ওভারলোড হয়েছে। তো এখন ওভারলোড হলে হয় কি, যে আপনি খাবার খেলেন, ভাত রুটি ফল যেটাই খান, ওইটা আসলে ঢুকতে পারে না, ঢুকতে বাধা পায়। তা এখন রক্তের চিনি যখন কোষে ঢুকতে বাধা পায়, সেটার একটা নাম আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তা এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ইনসুলিন মানে ওই রক্তের চিনিকে কোষে যে ঢুকাবে সে পারে না এই কারণে যে ইনসুলিনের প্রবলেম না, প্রবলেম কোষেরও না, প্রবলেম হচ্ছে কোষে এত বেশি জমা হয়েছে যে এখানে আর ঢুকতে পারছে না। তো বডি প্রথমে এটাকে মেকআপ করে, ইনসুলিন বাড়ায়, তৈরি করে, কিন্তু একটা পর্যায়ে সে আর পারে না। তখন কি হয়, যে সুগার বাড়তে থাকে, এবং এইটা যখন সুগার বাড়ে তখন গিয়ে আপনি দেখলেন যে আপনার ডায়াবেটিস। তো ডায়াবেটিস হলে শক্তি কমে যায়, এনার্জি কমে যায়। তো ব্রেন হচ্ছে 2% অফ ইয়োর বডি ওয়েট অ্যান্ড 20% এনার্জি কনজিউম করে। মানুষের এনার্জি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন খারাপ, তার স্ট্রেস, তার দুশ্চিন্তা, তার হতাশা, তার নেগেটিভ চিন্তা, এবং তার উদ্দীপনা, কর্মক্ষমতা যখন কমতে থাকবে, কোয়ালিটি অফ লাইফ যখন ডিটোরিয়েট করবে। ধরেন একটা লোক জব মানে করতেছে কিন্তু তার কাছে পেইনফুল, তখন তার তো জব স্যাটিসফ্যাকশন থাকবে। ব্যবসা করতেছে বাট সেটা পেইন দিতেছে, তাকে পেইন দিতেছে, আর এই পেইন নেওয়ার ক্যাপাসিটিটা তার নাই। তো এই যে ডায়াবেটিস রোগীর শক্তি কমে যায়, তার পেইন নেওয়ার ক্যাপাসিটি কমে যায়,
আর ডিসিপ্লিন মানে কিন্তু পেইন ম্যানেজমেন্ট। ডিসিপ্লিন মানে কি? পেইন ম্যানেজমেন্ট। বুঝেন কিনা? মানে যেই কাজটা আপনার করতে ইচ্ছা করতেছে না সেটা করতে হচ্ছে, এটা পেইনফুল। ব্যায়াম করতে ইচ্ছা করতেছে না বাট আপনাকে করতে হচ্ছে, দিস ইজ পেইনফুল। নামাজ পড়তে ইচ্ছা করতেছে না কিন্তু পড়তে হচ্ছে, এটা পেইনফুল। সো অ্যাকচুয়ালি ডিসিপ্লিন হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। বুঝেননি কথা? আচ্ছা বলেন, আপনারা ব্যায়াম করেন না কেন? সত্যি কথা বলেন। কষ্ট লাগবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কী জন্য বলেন? তাহলে ব্যায়াম করাটা মানে কি? আলসেমি না, কষ্ট লাগবে বলেই করেন। আলসেমি বলে কোনো শব্দ নেই, কারণ আপনি আবার ব্যবসা করতেছেন। ডায়াবেটিস হয়েছে, কিভাবে হয়েছে বলেন তো? উনি হয়তো ব্যবসা করেছেন, ব্যায়াম করেননি, খাওয়া দাওয়া করেছেন, তো কি খেয়েছেন? ভাত, রুটি, ফল, দুধ, সয়াবিন তেল, চাষের গরু, চাষের ছাগলের মাংস, চাষের মুরগি, ব্যবসা হিসেবে বিভিন্ন জায়গায় দাওয়াত, কমিউনিটি সেন্টারে রান্না, বিবাহ ইত্যাদি। দেখেন মেলে কিনা আপনাদের? কিন্তু যা খেয়েছেন সেটাকে ব্যবহার বা বার্ন করেননি, তো কোষে আস্তে আস্তে ওভারলোড হওয়ার ফলে রক্তের চিনি কোষে আর ঢুকতে পারে না, তো ওনার হয়েছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস নিয়ে উনি ডাক্তার দেখাতে গেছেন। কীরকম ডাক্তার? এই যে এরকম ডাক্তার যারা 6 বেলা চিনি খেতে দেয়। তো এই ডাক্তার বলেছেন ঠিক আছে আপনি ওষুধ খান, সঙ্গে সকালে চিনি খান, তারপরে আবার হচ্ছে 11টা বাজে আবার চিনি খান, আবার 2টা 2:30 বাজে আবার চিনি খান, তারপরে বিকেল 5টা 6টায় আবার চিনি খান, রাত 8টা 9টা আবার চিনি খান, এবং ঘুমাতে যাওয়ার আগে 11টা বাজে আবার চিনি খেয়ে ঘুমান। তো এখন উনি তো এতবার চিনি খাচ্ছে, তো স্বাভাবিকভাবে চিনি খেতে খেতে তখন আবার ওই ওষুধ দিয়ে চিনি ঢুকাচ্ছে। তো একটা সময় গেল যে ওষুধে আর কাজ হচ্ছে না, তো ওষুধ বাড়াচ্ছে। তো ওষুধ বাড়াতে বাড়াতে ওনাকে 5 বছর 6 বছর ধরে এরকম ওষুধ বাড়াচ্ছে। বাড়ানোর পরে বলছে না এবার আপনাকে ইনসুলিন নিতে হবে। তো এবার তাকে ইনসুলিন দিছে, এখন তাকে 6 বেলা চিনি খাওয়ায় আর ইনসুলিন দিয়ে কোষে ঢুকায়। এখন ইনসুলিনের খরচ বাড়তে বাড়তে এখন ওনার 16,000 টাকা মাসে ওষুধ ইনসুলিন খরচ। দেখেন বুঝেন কিনা? তাহলে কি করছে যে চিকিৎসা কিভাবে করা উচিত ছিল বলেন? বলেন যে কোষ খালি করা দরকার ছিল। আর ওনারা কিভাবে চিকিৎসা করছেন? ডাক্তাররা এই যে আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চিকিৎসা করছে? 6 বেলা চিনি খাওয়াচ্ছে এবং ওষুধ বা ইনসুলিন দিয়ে চিনি কোষেই ঢুকানো হচ্ছে, তো ধীরে ধীরে কোষ আরও নষ্ট হচ্ছে। তো এইভাবে ওনার বোনের যেমন কিডনির কোষ নষ্ট হয়ে এখন ওনার কিডনির সমস্যা হয়েছে। আর চোখে সমস্যা আছে কার? কারো ওনার চোখে সমস্যা হয়েছে, চোখে। এই যে হাত তোলেন সবাই। ওনার চোখে, 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 এরা চোখ নষ্ট হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? ফ্যাটি লিভার আছে কার? ফ্যাটি লিভার, এদের লিভার নষ্ট হচ্ছে। উচ্চ রক্তচাপ আছে কার? প্রেশার, এদের আবার প্রেশার বাড়ছে। খেয়াল করেন চিকিৎসা নিতে নিতে, বুঝলেন না কথা? কারো লিভার যাচ্ছে, হ্যাঁ, কারো প্রেশার বাড়ছে, বুঝলেন না? চিকিৎসা নিতে নিতে ওই যে উনি 19 বছর সাফার করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে যদি আমরা আমাদের কাছে আসলে আমরা কি পরামর্শ দিতাম? আমরা বলতাম কোষ খালি করে ফেলেন। তাহলে স্যার কোষ কেমনে খালি করবো? আরে ভাই কোষ খালি করবেন মানে সোজা, আপনার চিনি বেশি, বলেন আমার, তা আপনি চিনি খাওয়ার বাদ দেন। তা এখন ও আচ্ছা কি চিনি খেয়েছে সেটা শুনেন। সকাল 7টা 8টা বাজে খেয়েছে রুটি 3টা, ডাল, তো ডাল চিনি, রুটিও চিনি। 11টা বাজে মুড়ি বিস্কিট খই, সবই চিনি অথবা ফল। আর 2টা 2:30 বাজে ভাত ডাল মানে চিনি, এর সঙ্গে মাছ মাংস শাকসবজি আছে, ওগুলো নিয়ে বলছি না, সয়াবিন তেলও আছে, সেটাও ধরেন বললাম না। বিকেল 5টা 6টা বাজে আবার মুড়ি বিস্কিট খই অথবা কোনো ফ্রুটস বা কোনো অন্য রকম নাস্তা যেগুলো চিনিযুক্ত। হ্যাঁ, আর রাত 8টা 9টা বাজে আবার রুটি ডাল মানে আবার চিনি, এবং ঘুমানোর আগে দুধ মানে সেটাও চিনি। বলেন ভাত চিনি, সবাই বলেন, সবাই বলেন ভাত চিনি। যারা ফেসবুক ইউটিউব আছে কমেন্ট করেন আপনারা। ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি। তো আপনারা চিনি চেনেন? বলেন আমরা চিনি চিনি। তো এই যে চিনি চেনেন না বলে আপনাকে ডাক্তার চিনি খাওয়াইছে 6 বেলা, কারণ উনি জানতেন না। উনি জানলে কি এই একজন ব্যবসায়ী মানুষ নিজে এত কষ্ট করে টাকা ইনকাম করে নিজের শরীর ধ্বংস করার জন্য এত টাকা সে ডাক্তারে দিত? এত টাকার ওষুধ খাইতো? কোষ নষ্ট করার জন্য সে এত টাকা খাইতো? তাহলে 6 বেলা খাইতে টাকা লাগছে, চিনি ঢুকাইতে টাকা লাগছে, শরীরে খাইতে টাকা লাগছে, আবার চিনি কোষে ঢুকাইতে টাকা লাগছে, ইনসুলিন ওষুধ লাগছে। আর ধীরে ধীরে এখন ওনার কিডনিটা নষ্ট হয়ে গেছে, বা ওনার লিভারটা নষ্ট হয়ে গেছে, বা ওনার হার্ট নষ্ট হয়ে গেছে, বা ওনার লাংস নষ্ট হয়েছে, বা ওনার ব্রেন নষ্ট হয়েছে, মনে থাকে না। তো যাদের ডায়াবেটিস আছে মনে থাকে না এরকম কার কার আছে? যাদের মনে থাকে না এরকম ভুলে টুলে যান, তো অনেকেরই আস্তে আস্তে ব্রেনে এখন কাজ করতেছে না।
অনেকে আছে যাদের ঘুমের সমস্যা, কার কার ঘুমের সমস্যা আছে? অনেকে দেখেন ঘুমের সমস্যা আছে। তারপরে ব্যথা বেদনা কার কার আছে? অনেকেরই বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা আছে, তো অনেকেরই ব্যথা বেদনা আছে। তারপরে কার কার বুক ধরফড়ানি আছে? কার কার? এই কে কে আছে যে টেনশন আর নিতে পারতেছেন না, স্ট্রেস নিতে পারেন না? কে কে আছেন? হ্যাঁ, এই যে অনেকে আছে স্ট্রেস নিতে পারছেন, দেখছেন? তো এগুলো কি সবার কেন আছে? সবারই কেন আছে এগুলো? যারা দিন দিন একটু দুর্বল হয়ে পড়ছেন, আগের চেয়ে শক্তি কমে যাচ্ছে, তারা হাত তোলেন। তো দেখেন প্রায় সবাই। কেন? অনেকে হাত তোলে নেয়, আসলে তাদেরও দুর্বল হচ্ছে কিন্তু তোলে নেয় আর কি, হাতটা তোলে নেয়। হাত তুলবে যে এই শক্তিও নেই, এই জন্য তোলে নেয় আর কি। কারণ এত দুর্বল যে হাত উঠে না, তাই তারে আর কি বলবো। যারা সত্যি সত্যি দুর্বল সবাই হাত তোলেন। আপনি তোলেন না কেন? হ্যাঁ, তুই তো দুর্বল না, ঠিক আছে ভাই। আপনি কি আগের চেয়ে দুর্বল হন নাই, নাকি এক সময় শক্তিশালী আপনি আগের চেয়ে? না না, ওনার কথা না, আপনার কথাই বলছি। আপনি ধরেন বয়স কত? বয়স কত এখন? 28। তো যখন আপনার 18 ছিল বা 19 ছিল, যখন আপনি অপটিমাল, তখনকার চেয়ে শক্তি কমছে না বাড়ছে? তা আপনি হাত তোলেন না কেন? আমি বলছি যে আপনার যাদের কমছে শক্তি, তা আপনিও তার ভিতরে, ওনারে নিয়ে আসছেন, উনি রুগী, আপনি কি সুস্থ নাকি? আপনি টেস্ট করান, আপনার ভিটামিন ডি কম পাওয়া যাবে। আপনি টেস্ট করান, আপনারও ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়া যাবে। কারণ আপনার শক্তি কমে গেছে, আগের মতো নাই। তাছাড়া আপনার এনার্জি কমছে, তাছাড়া আপনার মন খারাপ থাকে, বুঝতে পারছেন? আপনি টেনশন, মানে আপনি কয়টায় ঘুমান? সত্যি কথা বলেন তো, কয়টায় ঘুমান? 12টা। হ্যাঁ, তা ঠিকই আছে। সয়াবিন তেল খান? হ্যাঁ, তাহলে আপনি রুগী, আপনিও রুগী। কিন্তু আপনি তো রুগী নিয়ে আসছেন, আপনি ভাবছেন না না আমি তো রুগী নিয়ে আসছি, আমি কেন এখানে, আমি তো এটার বাইরে। না না, আপনি বড় রুগী। কারণ আপনি যে রুগী জানে রুগী, সে তো রুগী। কিন্তু যে জানে না রুগী, সে তো মহারুগী। কারণ সে তো না জানে না বলেই তো সে আর সাবধান হবে না। আমি কি বোঝাতে পারছি? তা আসল রুগী তো সে। ও যদি এখন নিজেকে শুধরে নেয়, ও তো জীবনে রুগী হবেও না, কারণ ও তো রুগী হওয়ার আগেই রোগ মুক্ত, রোগ হওয়ার আগেই তার রোগ শেষ। এই জন্য আমার টার্গেট আপনার মতো লোক। উনার তো বয়স হয়েছে, উনি খরচের খাতা এমনি চলে যাবে। ওনার তো আর ধরেন দেশকে দিবে কিছু, পৃথিবীকে পরিবর্তন করবে, এটা তো এখন আর হবে না। এখন উনি যে কয়দিন আছে, বেঁচে আছে, কোনো রকম ভালোভাবে নামাজ কালাম পড়বে, অতটুক তার দরকার। কিন্তু আপনাকে দেশকে দেওয়ার অনেক কিছু আছে, আপনার ফিউচার আছে। তাই আপনি কেন ব্যায়াম করেন না? আপনি কেন রাত জাগেন? আপনি কেন সয়াবিন তেল খান? আপনি কেন সাদা রুটি খান? হ্যাঁ, আপনি কেন বন্ধুদের সাথে যে উল্টাপাল্টা জিনিস খান? কেন? কেন? কারণ আপনি রুগী হতে চান। আমার কথা বুঝতে পারছেন? তো এরকম যারা এখন সুস্থ আছে, ওরা রুগী হওয়ার চেষ্টা করতেছে। আর যারা রুগী হয়ে গেছে, তারা ডাক্তার দেখায় আরও বড় রুগী হচ্ছে। কোষের ওভারলোড হয় কেন? বেশি খেলে, বারবার খেলে, অনিয়ম করলে, দুশ্চিন্তা করলে, টেনশন করলে, রাত জাগলে, ব্যায়াম না করলে, হ্যাঁ, ইত্যাদি। মনে আছে এটা, নাকি ভুলে গেছেন? তা এখন এটার চিকিৎসা কি? ট্যাবলেট? চিকিৎসা হলো, আমি যেহেতু চিনি বেশি, তাহলে আমি ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবারগুলো আপাতত কিছুদিন খাবো না। তারপরে সয়াবিন তেল, তারপর হচ্ছে রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার, তারপর হচ্ছে ডুবো তেলে ভাজা, তারপর প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, হ্যাঁ, এগুলো যেগুলো আমরা শিখলাম এতক্ষণ, যাই শিখলাম, এগুলো আমরা খাবো না, ঠিক আছে? তা আমরা কি খাবো? ভালো ডিম, ভালো মাছ, ভালো শাক সবজি, হ্যাঁ, ভালো ডিম, এই ইত্যাদি আর কি। হ্যাঁ, মাছ মাংস ডিম শাক সবজি ইত্যাদি, ভালো তেল ঘি, ভালো তেল ঘি, এগুলো আমরা খাবো। কতটুক খাবো? 1/3 অথবা যতটুক খেলে আমার ক্ষুধা নিবৃত হয়, আবার বেশিও না, আবার অনেক কমও না যে আমি মাথা ঘুরে পড়ে যাই। তাহলে এই হলো খাওয়া। তারপরে কি? আমরা রোজা রেখে ব্যায়াম করে এই কোষ খালি করব। তারপরে ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতে পড়বো, দান সাদাকা করব, কল্যাণ জ্ঞান শিখবো, ছড়াবো, মানুষকে জানাবো ইত্যাদি। মনে থাকবে ইনশাল্লাহ? তা আপনারা কি এই আলোচনাটি আজ শুনবেন না আজকেই শেষ? তাহলে আগামীকালকে কি আবার আমার লাইভ ভিডিওতে আপনারা অংশগ্রহণ করবেন? কে কে? সত্যি? আচ্ছা। আর যারা করবেন না, তারা কেন করবেন না? মানে শুনলে কি সমস্যা? আপনার তো আর মানে মোবাইলটা চালায় রাখলেই হলো, শব্দটা শুনলেই হলো, আপনার তো না দেখলেও হবে, কথাগুলো শুনলে হবে। বুঝলেন কথা? আপনারা বুঝছেন কি বলছি? মানে এখানে তো আজকে আসছেন, কালকে তো আর এখানে আসবেন না, কিন্তু বাসায় বসে ফেসবুকে বা ইউটিউবে এটা শুনতে পারবেন আপনারা, কোনো টাকাও লাগবে না। ওকে, তাহলে কে কে দেখি হাত তোলেন এবার। সবাই ইনশাল্লাহ? ঠিক আছে। তাহলে এরকম যারা আজকে এখানে আসছেন, বাড়িতে বসে সবসময় আপনারা আমার আলোচনা শোনার চেষ্টা করবেন। এতে করে হবে কি, যে রিইনফোর্সমেন্ট হবে। বারবার একটা জিনিস শুনলে
বারবার একটা জিনিস শুনলে ওটা করার প্রতি আগ্রহ জন্মায়। আর যদি আমি মানে খারাপ কিছু বারবার শুনি তখন ওইটার প্রতি আকর্ষণ জন্মায়। বুঝতে পারছেন? যে খারাপ জিনিস বারবার দেখি তো ওইদিকে মনটা ডাইভার্ট হয়ে যায়। যদি খারাপ খাবার সামনে থাকে সব, তাহলে একসময় আপনি খেয়েই ফেলবেন। বুঝতে পারছেন? তো পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে, আর পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম মানুষের সংখ্যা খুব কম। বুঝতে পারছেন? তো ওই যারা পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে, তার সারাউন্ডিংসকে যে নিয়ন্ত্রণ করতে পারে, তারা মহাপুরুষ পর্যায়ের লোক। আর বাকি যারা আছে অ্যাভারেজ, যারা আসে যায় পৃথিবীতে, কেউ তাকে চেনে না, আসে জন্মায় মারা যায়, পৃথিবীর কোনো তেমন ওইভাবে কন্ট্রিবিউশন নাই, ওরা আসছে পৃথিবীতে, খাইয়ে পরে যে কদিন গেছে, রুগী টুগি হয়েছে, ওষুধ টষুধ খাইছে, মারা গেছে, এরা হলো কোটি 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 কোটি। সমাজের ডিজাইনটা ছিল আপনাকে রুগী বানানো, তা আপনারা অলরেডি তারা সফল, আপনি রুগী হয়েছেন, আপনি কিন্তু নিজেকে রোগ থেকে বাঁচাতে পারেন, তার মানে আপনি সমাজের ডিজাইনের বাইরে যাইতে পারেন না। কথা বুঝতে পারছেন? রোগ হওয়ার পরে আপনাকে বলা হয়েছে ডাক্তার দেখো, দেখাইছেন, 6 বেলা খাইতে দিচ্ছে, তারপরে ওষুধ ইনসুলিন দিচ্ছে, দিয়ে আপনি আরও বড় রুগী হয়েছেন, এখন কিডনির সমস্যা, হার্টের সমস্যা। তো এইটার ব্যতিক্রম আপনারা কেউ না। তার মানে আপনারা হলেন মানে গুটি। তো যারা আপনাকে নাড়াচাড়া করে ওরা জেনে বুঝেই করে, এবং কিভাবে আপনাকে নাড়াচাড়া করলে পরে আপনি এক্স্যাক্টলি সমাজে ফিট ইন হয়ে থাকবেন, এবং এক্স্যাক্টলি আপনি রাত জাগবেন, এক্স্যাক্টলি আপনি ব্যায়াম করবেন না, এক্স্যাক্টলি নষ্টই খাবেন, এক্স্যাক্টলি ওষুধই খাবেন, এক্স্যাক্টলি ডাক্তারই দেখাবেন, এক্স্যাক্টলি আপনার যেন অপারেশন সঠিক সময় হয়ে যায়, আপনার যেন রিং ঠিক মতো লেগে যায়, এক্স্যাক্টলি সমাজকে এভাবে ডিজাইন করা হয়েছে। আপনারা জাস্ট কতগুলো পুতুল, আপনারা কতগুলো গুটি, আপনারা শুধু আপনাদেরকে চালানো হয়, আপনারা চলেন, কিন্তু আপনারা নিজেরা কোনোদিনই জেনে বুঝে চলেন না, বা আপনি যে কোথায় আছেন সেটা আপনি বুঝেনও না। এই বুদ্ধি, এই বোঝার ক্ষমতা, এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার ক্ষমতা, এগুলো সবার আছে, কিন্তু ওই যে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা কি ভাবো না, যে তোমরা কেন ভাবো না, তা আল্লাহ ভাবতে বলেছেন, তা আসলে আপনারা ভাবেন না। যেমন ওই যে একটু আগে উনি আসলেন, তারপরে ওনার পূর্বে আরেকজন আসলেন, সবাই কিন্তু এরা কোনো ইগো না রেখে, নিজের প্রতি অহংকার না রেখে বললেন যে আসলেই তো আমরা বুঝি নাই, আসলেই তো আমরা ভাবি নাই, আসলে তো আমরা ফিউচার নিয়ে চিন্তা করি নাই, আসলে তো সবাই যা করে আমি তাই করতেছি। বুঝতে পারছেন? তো যারা ওই সমাজকে ডিজাইন করে ওরা জানে যে মানুষ হলো সবাই যা করে তাই করে। এখন সবারই দিয়ে কিছু যদি করানো যায়, তাহলে সবারই দিয়ে কী করাইতে হবে, যেটা সহজ, যেমন ওষুধ খাওয়ানো সহজ। আমার কথা বুঝতে পারছেন? তারপরে বেশি বেশি খাওয়া যদি কম দামে, আমি তাকে, মানুষ আর ভাববে না এই খাবার আমার ক্ষতি না ভালো, কম দামে অনেক খাবার সামনে দিলে সে খেয়ে ফেলবে। তারপরে মানুষ অলসতা পছন্দ করে, তো সে ব্যায়াম করবে না, এটাই তার পছন্দ, রাত জাগবে তার পছন্দ। বুঝতে পারছেন? টেনশন করা তার পছন্দ, দুর্বল হয়ে যাওয়া তার পছন্দ, রাগারাগি করা তার পছন্দ, অতীত নিয়ে ভাববে, মন খারাপ থাকবে, এটা তার পছন্দ, অনেক নানান বিষয় নিয়ে চিন্তা করবে, এটা তার পছন্দ, এগুলো করতে সে ভালোবাসে। তো তাকে যদি আমি এগুলো দিয়ে দিতে পারি আরামে, সে রাত জাগবে, সে খাবে, দাওয়াত খাবে, দিন দিন বড় হবে, দুর্বল হয়ে যাবে, ডাক্তার যাবে, ওষুধ দিবে, ওষুধ খাবে, আরও দুর্বল হবে, আরও 6 বেলা খাবে, এইভাবে যদি তাকে রাখতে পারি, তাহলে একটা সময় সে আরও বড় রুগী হবে। একটা লোক যদি হালাল তৈব খায়, সে যদি ব্যায়াম করে, কায়িক শ্রম করে, সে যদি রোজা রাখে, সে যদি ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে শেষ করে এবং 3 ভাগের 1 ভাগ খায়, সে যদি এশার পরে ঘুমায়, ফজরের সময় উঠে নামাজে যায়, মসজিদে যায়, মসজিদ থেকে বেরোয় একটু ঘাসে হাঁটে, রোদ্রে যায়, হ্যাঁ, তো এইভাবে যদি সে চলে, একটা রোগও তার হবে না। আমার কথা বুঝতে পারছেন? একটা রোগও তার হবে না, এই 60-70টা রোগ। তো যদি রোগ না হয় তাহলে তার তো ওষুধই লাগবে না। তো এখন আপনি ওষুধের যে পিছনে ছুটতেছেন, কোন ওষুধ আছে যে কিনা আপনাকে, ধরেন আপনি রাত জাগেন, আপনি ব্যায়াম করেন না, আপনি বেশি খান, বারবার খান, নষ্ট খান, হ্যাঁ, দাওয়াত খান, এগুলো মানে এগুলোর ফলে সৃষ্টি হয়েছে এমন একটা রোগ, কিভাবে ট্যাবলেট দিয়ে ভালো হবে? এটা ভালো হবে হচ্ছে যখন আপনি রোজা রাখবেন, বারবার খাওয়ার বিপরীত, যখন হালাল তৈব খাবেন, নষ্ট খাবার বিপরীত, যখন আপনি কায়িক শ্রম বা ব্যায়াম করবেন, যখন আপনি আর্লি ঘুমাবেন, 8 ঘন্টা ঘুমাবেন, যখন মসজিদে যে নামাজ পড়বেন, যখন ভোরে উঠবেন, এশার পরে ঘুমাবেন, 7-8 ঘন্টা ঘুমাবেন, বুঝতে, বা জোহরের পরে একটু ঘুমাবেন, ন্যাপ নেবেন, হ্যাঁ, কল্যাণ জ্ঞান অর্জন করবেন, মানুষকে কল্যাণের পথে ডাকবেন, এইসব কাজ কিভাবে একটা ট্যাবলেট দিয়ে হইতে পারে? তো আপনি নির্বোধদের কি বোঝাবেন?
ও তো ভাবছে যে আমার ডায়াবেটিস, ট্যাবলেট দিয়ে ভালো হবে। কারণ ডায়াবেটিস কী কারণে হয়েছে যদি না জানে তো সে ট্যাবলেটের পিছনে ছুটবে। মোটা হয়েছে কী কারণে সে যদি না যায় তো স্লিমিং জুসের পিছনে ছুটবে। আমি কি বোঝাতে পারছি? তো এই জন্য আপনাকে তো কারণটা জানতে হবে, কেন হলো। তা আমি আপনাদের কারণ শেখালাম না, ডায়াবেটিস কেন হলো, বেশি খাই, বারবার খাই, টেনশন করি, রাত জাগি, এই অনিয়মগুলো করি বলে। তাহলে নিয়ম মেনে ভালো হবো। এটার চিকিৎসা হচ্ছে রোজা, এটা চিকিৎসা হলো ব্যায়াম, এটা চিকিৎসা ঘুম, এটা চিকিৎসা হালাল তৈব খাওয়া, পরিমিতিবোধ বজায় রেখে খাওয়া, সীমা লঙ্ঘন না করা এবং কল্যাণের সাথে থাকা। কল্যাণের সাথে না থাকলে কি হবে? আপনার মন খারাপ থাকবে, ডিপ্রেশনে থাকবেন। ওই যে বললাম না, মন খারাপ থাকে, এনার্জি নাই, রুগী, ভালো হওয়ার কোনো কায়দা নাই, উপায় নাই, কীভাবে ভালো হবো জানি না। আমার কথা বুঝতে পারছেন? ডাক্তারদের কাছে তারা তো এসব কিছুই বলে না। তা আমি কার কাছে যে ভালো হবো? জাহাঙ্গীর কবিতা তো চিনি না, তো কীভাবে ভালো হবো? আর যাও চেনে, ওই যে চেনে যে প্রতারক জাহাঙ্গীরকে, আমাকে না। যে আমার যারা এআই ভিডিও বানায়, আমার হাতের মধ্যে এটা তুলে দেয়, ওটা তুলে, তো আমার হাতে কিছু আসেনি, এটা মাইক আছে, আমি কি ডিব্বা নিয়ে দাঁড়াইছি? তা উনি চেনে প্রতারক জাহাঙ্গীরকে, অরিজিনালটাকে চিনে না। তো অরিজিনাল বলে ওষুধ মুক্ত সুস্থ জীবন, আর প্রতারক জাহাঙ্গীর বলে এই নাও ট্যাবলেট, ডিব্বা খাও, ডিব্বা খেলে ভালো হবে। আমরা যদি সুস্থ হতে চাই তখন আমাকে খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। তা না হলে আমার এমনি রুগী, এমনি ওষুধ খায়, এমনি ইনসুলিন নেই, এমনি সমস্যা, তার মধ্যে খাচ্ছে হলো হেভি মেটালযুক্ত খাবার, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, গ্লাইফোসেট, ফ্লোরাইড, হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন? গ্লাইফোসেট, এগুলো ডেঞ্জারাস জিনিস। তুই আমার একটা পাঠাইছিলে না যে কিভাবে আল্লাহর সাথে কানেকশন নষ্ট করে। এই যে ফ্লোরাইড, এই যে হলো গ্লাইফোসেট, এগুলো হচ্ছে আমার এগুলোকে মানে আমার যে পিনিয়াল গ্ল্যান্ড, হ্যাঁ এটার জন্য ভালো না কিন্তু। আর হলো ওয়াইফাই নেটওয়ার্ক, হ্যাঁ এই কম্বিনেশন দিলেই হয়ে গেল। অ্যালুমিনিয়াম তো আছে, বুঝতে পারছেন? অ্যালুমিনিয়াম তো আছে। তো মাটির পাত্রই ভালো ছিল, তো যার টাকা নেই মাটির পাত্র, আর নাহলে কাস্ট আয়রন। আমার কথা বুঝতে পারছেন? মানে ভাই যে কোনো একদিকে আপনাকে যেতে হবে। কিন্তু সবাই মেলামাইন খায় বলে আপনি মেলামাইন খাবেন, সবাই অ্যালুমিনিয়ামে পাক করে বলে আপনি করবেন। ভাই সবার মতো হলে আপনি রোগী হবেন। আমি কি বোঝাতে পারছি? তা আমাদেরকে সবার মতো হলে হবে না। আমাকে পাগল বলে তুই মাটির পাতিলে ভাত খাস কেন, আপনি বলবেন এটাই আমাদের একটা স্টাইল। যে আমরা এত বাঙালি যে আমরা শুধু নববর্ষে না, আমরা প্রতিদিনই মাটির পাতিলে খাই, ঠিক আছে, ইটস ওকে। তাহলে যাদের টাকা নেই মাটির পাতিলে যাবে, যাদের সত্যি অর্থনৈতিক সমস্যা তারা জেকে লাইফস্টাইল মানার ক্ষেত্রে ফ্রিগুলো সব মানবে, সঙ্গে সে একটু সরিষার তেল দিয়ে একটু ধরেন ওই যে তার মাছ, ডিম বা সবজি যা পায় সেটা খেলো, তাই তো, এটুকু মানক। পরে সে যখন বুঝবে, তখন যখন দেখবে যে আমার অনেক জায়গা থেকে টাকা সেভ হচ্ছে, কারণ আমি অনিষ্ট করছি যে খাবারগুলো আগে নষ্ট খাইছি, যে 6 বেলা দাওয়াত টাওয়াত খাইছি, এর বাড়ি মিষ্টি নিয়ে গেছি, ওখানে কমিউনিটি সেন্টারে গিয়ে খাইছি, ওখানে এতগুলা টাকার গিফট দিয়ে আসছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বাচ্চাদের জন্য এই যে হাবিজাবি কিনছি, চিপস কিনছি, জুস কিনছি, কেক কিনছি, বুঝতে পারছেন? মানে ইত্যাদি ইত্যাদি, পিজা কিনছি, বার্গার কিনছি, স্যান্ডউইচ কিনছি, ওদেরকে নিয়ে একদিন ফাস্টফুড খাওয়াতে নিয়ে গেছিলাম, ওখানে 2-3 হাজার টাকা খরচ করছি, ইত্যাদি ইত্যাদি। লট অফ মানে এক্সপেন্সেস, যেগুলো 1 টাকাও লাগবে না। ওইখান থেকে যখন বাঁচবে তখন চিন্তা করে ঠিক আছে আমি এবার একটা অলিভ অয়েল কিনলাম, ঠিক আছে আমি এবার একটা ভালো ঘি কিনলাম, বুঝতে পারছেন? আর যারা বুদ্ধিমান তারা যদি গহনা বিক্রি করেও প্রোডাক্ট নেয় সেটা তার জন্য ভালো। কেন? কারণ এটা তার শরীরে যাবে। জাহাঙ্গীর কবির যে আপনার বাড়িতে যে খেয়ে দিয়ে আসবে না, আপনি খাবেন। তো এখন আপনার শরীরের জন্য ফুড যে মেডিসিন, এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন কাড়ি কাড়ি টাকা ওষুধের পিছনে খরচ করবেন। কিন্তু খাবার যে আপনার শরীরের জন্য মেডিসিন, এটা যতদিন না বুঝবেন কাড়ি কাড়ি টাকা ওষুধের পিছনে খরচ করবেন। কিন্তু আপনি সস্তা খাবার খেয়ে সেই রুগীই হবেন আর ওষুধই খাবেন। এটার যে চক্র, সেখান থেকে আর বেরোতে পারবেন না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।